হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা তোমাদের ত্রিকোণমিতি কোষে দেখি 23.1 যে অধ্যায়টি আছে সেই অধ্যায় সম্পর্কে আলোচনা করব এবং ত্রিকোণমিতি সম্পর্কে যে তোমাদের ভয়, অর্থাৎ ত্রিকোণমিতি খুব কঠিন এই শব্দটা যেন এর পরের আজকের ভিডিওর পর তোমাদের মুখ থেকে শোনা না যায়। ঠিক আছে, তো দেখে নেওয়া যাক যে ত্রিকোণমিতি আমাদের যে অধ্যায়টি আছে সেটা কোন কার ওপর এবং কি কি এই অধ্যায়ে আছে এবং কিভাবে অঙ্কগুলো করব। দেখো, ত্রিকোণমিতি এই অধ্যায়টি শুরুর আগে তোমাদের ত্রিকোণমিতি সম্পর্কে একটু জানতে হবে। ত্রিকোণমিতি অর্থাৎ তিনটি কোণ নিয়ে যে জ্যামিতি তাকেই বলা হয় ত্রিকোণমিতি। মাথায় রাখবে, ত্রিকোণমিতি অর্থাৎ তিনটি কোণ মিলে যে জ্যামিতি সেটাকেই বলা হয় ত্রিকোণমিতি। এবার তিনটি কোণ কার হয়? ত্রিভুজের ক্ষেত্রে হয়। এবার এখানে একটা স্পেশাল ত্রিভুজ নিতে হয় আমাদের, সেই ত্রিভুজটার নাম কি? সেই ত্রিভুজটাকে নিতে হয় হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি সবথেকে বড় যে বাহুটা থাকে সেটাকে কি বলে ডাকি? আমরা অতিভুজ বলে ডাকি। এবং নিচে যে অনুভূমিক রেখাটি দেখা যায় সেটাকে ভূমি বলে ডাকা হয় এবং ভূমির সাথে লম্বভাবে যে দাগটি থাকে সেটাকে বলা হয় লম্ব। অর্থাৎ তিনটি বাহু নিয়ে গঠিত লম্ব, ভূমি এবং অতিভুজ। আচ্ছা, লম্ব, ভূমি এবং অতিভুজ নিয়ে যদি গঠিত হয় তাহলে এদেরকে নিয়ে ত্রিকোণমিতি তৈরি হয়েছে। এবার আমাদের যেহেতু চ্যাপ্টারটা ত্রিকোণমিতি কোণ অনুপাত, অর্থাৎ ত্রিকোণমিতি কোণের যে অনুপাতগুলো সেই অনুপাতগুলো আমরা আলোচনা করব। তাহলে আমাদের মেন কনসেপ্ট এরপরে ত্রিকোণমিতিক অনুপাত। আর সেই অনুপাতগুলো কটা হয়? মনে রাখবে 6টা কোণ অনুপাত হয়। ঠিক আছে, মনে রাখবে কটা কোণ অনুপাত হয়? 6টা কোণ অনুপাত হয়। আচ্ছা, এগুলোর শর্ট ফর্ম আমরা পাশে লিখে দেব যে আমরা কিভাবে এটাকে অঙ্কে ইউজ করব, অর্থাৎ শর্ট ফর্ম হিসেবে আমরা অঙ্কের জন্য কিভাবে কাজে লাগাবো। ঠিক আছে, তো আমাদের যে 6টা কোণ অনুপাত আছে তার মধ্যে প্রথম যে কোণ অনুপাত সেটি হলো সাইন, অর্থাৎ SINE সাইন। সেটাকে আমরা শর্ট ফর্মে কি লিখবো? SIN সাইন। ঠিক আছে, আচ্ছা, এটাকে অনেকে সিন বলো না, কিন্তু এটা হচ্ছে সাইন। ঠিক আছে, আচ্ছা, তারপরের যে কোণ অনুপাত সেটাকে আমরা কি বলবো? কোসাইন। তো এটা শর্ট ফর্ম কি? শর্ট ফর্ম আমাদের কস। ঠিক আছে, আচ্ছা, তারপরে যে কোণ অনুপাত সেটাকে আমরা বলবো হচ্ছে ট্যানজেন্ট। ট্যানজেন্ট এটা হচ্ছে কোণ অনুপাতের ফুল ফর্ম, সেটাকে আমরা শর্টে কি বলবো? ট্যান। মাথায় রাখবে। আচ্ছা, এবার এই তিনটে মনে রাখলে তোমার বাকি তিনটে মনে রাখার সুবিধা। কেন বলো তো? কারণ সাইনের উল্টা কে হয়? সাইনের উল্টা হয় কোসেকেন্ট, অর্থাৎ COSECANT, কোসেকেন্ট। কোসেকেন্টের শর্ট ফর্মকে আমরা কি বলবো? কোসেক। ঠিক আছে, তারপরে যেটা হয় সেটা হলো কোসাইনের উল্টো, অর্থাৎ কসের উল্টো, সেটা কি হয়ে যাবে? সেকেন্ড, ACCANT, যেটাকে আমরা শর্টে বলবো সেক। আর ট্যানের উল্টো কি হয়ে যায়? ট্যানের উল্টো হয়ে যায় তোমাদের কোট্যানজেন্ট। কোট্যানজেন্ট, যেটাকে আমরা কট হিসাবে পরিচয় দেব। ঠিক আছে, তাহলে কট হিসেবে আমরা কি করব? পরিচয় দেব। এবার মাথায় রাখবে এই শর্ট ফর্মগুলিকে আমরা এই তিনটে, অর্থাৎ লম্ব, ভূমি এবং অতিভুজ দিয়ে আমরা এটাকে আলোচনা করতে পারবো। তাহলে এই যে আলোচনা যদি করি তাহলে সাইনকে আমরা কিভাবে লিখতে পারবো? মনে রাখবে, সাইনকে আমরা লিখতে পারবো লম্ব বাই অতিভুজ। অর্থাৎ লম্ব বাই অতি যদি আমরা বের করি তাহলে আমরা কি পেয়ে যাব? সাইন পেয়ে যাব। অবশ্যই মাথায় রাখবে এখানে সাইন যে কোণ থাকে, একটা কোণ। আচ্ছা, এবার তোমাদের একটা কথা বলি যে সাইন, শুধু সাইন মানে কি এটা লিখবো? না, এখানে সাইনের পাশে তোমার কিছু একটা কোণ দেওয়া থাকবে, সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি। অর্থাৎ প্রত্যেকের পাশে একটা করে কোণ দেওয়া থাকবে, সেই কোনটা হবে সেটা আমি পরে আলোচনা করছি। এখানে আমি বক্স দিয়ে রাখছি। তাহলে সাইন মানে আমরা বুঝবো কি? লম্ব বাই অতি। কস মানে আমরা কি বুঝবো? ভূমি বাই অতি। ঠিক আছে, আচ্ছা, ট্যান মানে আমরা কি বুঝবো? ট্যান মানে আমরা বুঝবো লম্ব বাই ভূমি। এবার আমি একটা কথা বলেছিলাম, তোমরা এই তিনটা যদি মনে রাখো তাহলে বাকি তিনটা তোমাদের বের করা ইজি হয়ে যাবে। কেন? কারণ কোসেক যেটা সেটা সাইনের উল্টো, অর্থাৎ অতি বাই কি হয়ে যাবে? লম্ব। সেক কি হয়ে যাবে? অতি বাই ভূমি, অর্থাৎ এর উল্টো হয়ে যাবে। এবং কট কি হয়ে যাবে? ভূমি বাই কি হয়ে যাবে? লম্ব। ঠিক আছে, আচ্ছা, এবার তোমাদের একটা কথা বলি যেটা আমাদের এখানকার মেন কনসেপ্ট। তো তোমরা এইটুকু নাও, এরপরে আমরা কিছু আলোচনা করব। এবার আমাদের আলোচ্য বিষয়টি হলো যে শুধু এখানে স্যার বা দাদা তুমি বললে যে এখানে এই
কোনটি কোন দেওয়া থাকবে কিছু কোণ, কিন্তু কোন কোন দেওয়া থাকে আমরা কি করে বুঝবো? তাহলে মনে রাখবে যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছাড়া যে দুটো সূক্ষ্মকোণ আছে, অর্থাৎ সূক্ষ্মকোণ মানে কি 90 থেকে ছোট, আমি একটু আগেই বললাম দুটো সমষ্টি 90 মানে অবশ্যই 90 থেকে দুটো ছোট হবে। তাহলে ভালো করে একটা জিনিস খেয়াল করো, আমি এখানে দুটো ছবি নিলাম, এই কনসেপ্টটাই মাথায় রাখবে, এখানে ত্রিকোণমিতির মেন কনসেপ্ট হলো এটা, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমি এই কোণটার হিসেবে সাপেক্ষে তুলনা করি, তাহলে এই কোণের সাপেক্ষে কোণের অপোজিটে যেটা থাকে সেটাকে আমি লম্ব বলবো, নিচেরটাকে ভূমি বলবো, এবং সবথেকে বড় যে বাহু সেটাকে অতিভুজ বলবো। এবার কেউ ধরো কোনো ত্রিভুজের ক্ষেত্রে কোণ এটা দেওয়া থাকলো, অর্থাৎ তোমার কাছে কোণ যদি এটা দেওয়া থাকে, অর্থাৎ কোণ যদি, আচ্ছা মনে করো এখানে এ বি, এটা সি, এখানেও এ বি সি, এখানে সি এর সাপেক্ষে সি এর উল্টো দিকে যেটা থাকে সেটা লম্ব হয়, তাহলে এ এর সাপেক্ষে এ এর উল্টো দিকে থাকলে সেটা লম্ব হবে অবশ্যই, না? তাই তো, এটাই কনসেপ্ট, মাথায় রাখবে 90 ডিগ্রি ছাড়া বাকি যে দুটো সূক্ষ্মকোণ পাচ্ছ সেই দুটো সূক্ষ্মকোণের সাপেক্ষে যে সূক্ষ্মকোণ নেবে তার উল্টো দিকেরটাকে সবসময় কি বলবে? লম্ব বলবে। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? আচ্ছা, তাহলে এখানে এ এর সাপেক্ষে এটা লম্ব, সবসময় বড় বাহুটা কি হয়? অতিভুজ হয়, আর যেটা বাকি পড়ে থাকবে সেটাকে কি বলা হবে? ভূমি বলা হবে। এবার ক্লিয়ার হলো? তাহলে এখানে যদি তোমার ভালো করে বোঝো, এটা কোন ছবির সাপেক্ষে আমরা করেছি? আমরা এই 1 নম্বর ছবির সাপেক্ষে করেছি, অর্থাৎ সি সূক্ষ্মকোণ নিয়েছি। তাহলে এখানে প্রতিটা যে কোণ আমাদের বসবে সেটা আমাদের কি বসবে? এখানে সি, এখানেও সি, এখানেও সি, এখানেও সি, এখানেও সি, এখানেও সি, ঠিক আছে? তাহলে যদি এটাই হয় তাহলে সি এর সাপেক্ষে লম্ব কোণটা হয়ে যাবে, সি এর সাপেক্ষে আমরা যদি এখানে আলোচনা করে নিই, তাহলে সি এর সাপেক্ষে লম্ব কোণটা হবে এ বি, তাহলে এখানে লম্ব কি হয়ে গেল? এ বি বাই অতিভুজ কি হয়ে গেল? এ সি, ঠিক আছে? যদি সি এর সাপেক্ষে করতাম, সি এর সাপেক্ষে ভূমি কোণটা হবে নিচেরটা, অর্থাৎ বি সি বাই এ সি। সেমভাবে ট্যান সি এর সাপেক্ষে, অর্থাৎ সি এর সাপেক্ষে লম্ব আর লম্ব বাই ভূমি কত হবে? লম্ব হচ্ছে এ বি বাই ভূমি হয়ে যাবে কত? বি সি। ক্লিয়ার হলো? এবার যদি এখানে সি না বলে তোমাকে এ বলতো, তাহলে এ এর সাপেক্ষে তুমি লম্ব আর অতিটাকে কি নিতে? লম্ব নিতে বিসি আর অতি নিতে এসি। অতিভুজ কখনো চেঞ্জ হয় না, মাথায় রাখবে। আচ্ছা, আরেকটু কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য তোমরা একটু টুকে নাও। এবার আমি দেখো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আরেকটা আমি ত্রিভুজ নিচ্ছি, যে ত্রিভুজের ক্ষেত্রে আমি ভ্যালু দিয়ে দিচ্ছি। এবার তোমাদের বুঝতে আশা করি ক্লিয়ার হবে। তাহলে মনে করো এটা একটা ত্রিভুজ, যে ত্রিভুজের ক্ষেত্রে এটা 3, এটা 4, এটা 5 সেমি, ঠিক আছে? আচ্ছা, এটা অতিভুজ, সবসময় অতিভুজ তো আমরা বলতেই পারবো। মনে করো এটা এ, এটা বি, এটা সি আমাদের কাছে দেওয়া আছে, এটা 90 ডিগ্রি। কোনো সময় 90 ডিগ্রির সাপেক্ষে সাইন, কস, ট্যান এগুলো বের করা যায় না, মাথায় রাখবে। আচ্ছা, এবার যদি তোমাকে বের করতে বলে, মনে করো বের করতে বলা হলো ট্যান এ, তাহলে এবার তুমি কি করবে? ট্যান এ, এবার ট্যান মানে কি জানি আমরা? ট্যান মানে জানি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি যদি জানি, এখানে কোনটা কি দেওয়া আছে? এ দেওয়া আছে, তাহলে এর সাপেক্ষে ভালো করে বুঝবে, এ এর সাপেক্ষে লম্ব কোনটা হবে? তার উল্টো দিকেরটা, তার মানে এটা হচ্ছে লম্ব হয়ে যাবে, ঠিক আছে? এটা তো অতিভুজ দেওয়াই আছে, আর এটা কি হয়ে যাবে? বাকিটা হয়ে যাবে ভূমি। এবার ট্যান এ বের করতে বলেছে, ট্যান এ মানে কি জানো? ট্যান এ মানে আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এর সাপেক্ষে এখানে যে কোণটা থাকবে তার সাপেক্ষে লম্ব কোণটা 4, তাহলে 4, আর ভূমি কত? ভূমি হচ্ছে 3। তাহলে বুঝতে পারলে? এবার যদি তোমাকে বলা হতো, কখনো ধরো তোমাকে বলা হলো কোসেক সি বের করো, তাহলে এখানে কোণ তোমাকে কি দেওয়া আছে? কোণ তোমাকে দেওয়া আছে সি। এবার সি এর সাপেক্ষে, আচ্ছা কোসেক মানে কি? কোসেক মানে হচ্ছে অতি বাই লম্ব, এটা তো তোমাকে মুখস্থ রাখতেই হবে। এবার তুমি ভাবো, তুমি এই যে ছবিটাতে লম্ব এটা নিয়েছিলে সেটা কি তখন হবে? তখন লম্ব কোনটা হয়ে যাবে? সি এর সাপেক্ষে লম্ব হয়ে যাবে এটা। তার মানে মাথায় রাখবে সি এর সাপেক্ষে লম্ব তার উল্টো দিকেরটা, তার মানে এটা তখন হয়ে যাবে লম্ব আর এটা হয়ে যাবে ভূমি। তাহলে অতিভুজ আমাদের তো চেঞ্জ হয় না, অতিভুজ 5ই থাকবে, লম্বর জায়গায় আমরা কি লিখতে পারবো? 3। আবার বলছি, এই ত্রিভুজের ক্ষেত্রে যখন তোমাকে এ এর সাপেক্ষে বলবে তার উল্টো দিকেরটা হবে লম্ব, সি এর সাপেক্ষে বললে তার উল্টো দিকেরটা হবে লম্ব, অর্থাৎ লম্ব আমরা দেখো কত নিয়েছি? 3, কারণ এটা সি এর সাপেক্ষে ছিল। এবার আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে কিছু কথা বলে দিই তোমাদের। মনে করো সাইন থিতা মানে আমরা একটু আগেই জানলাম। আচ্ছা, থিতা এবার কি জিনিস?
এবার থিতা মানে হলো আমরা কোণ বোঝাই, মানে মনে রাখবে যদি এখানে সি এর বদলে তোমাকে থিতা বলে দেওয়া হয়, থিতা মানে কোণ বোঝায়, ঠিক আছে। তাহলে সাইন থিতা মানে কি জানো, লম্ব বাই অতি, আমি শর্টে লিখলাম। কস থিতা মানে কি জানো, ভূমি বাই অতি। ট্যান থিতা মানে কি জানো, ট্যান থিতা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে। তারপরে কোসেক থিতা মানে কি জানো, কোসেক থিতা মানে অতি বাই লম্ব। সেক থিতা মানে কি জানো, সেক থিতা মানে হচ্ছে অতি বাই ভূমি। এবং কট থিতা মানে কি জানো, কট থিতা মানে হচ্ছে ভূমি বাই লম্ব। এবার একটা জিনিস খেয়াল রাখবে, মাথায় রাখবে, তাহলে আমাদের এই কনসেপ্ট তো হয়ে গেছে, আমরা বুঝতে পারলাম যে কোন কোণের সাপেক্ষে নিলে লম্ব আর ভূমি চেঞ্জ হয়ে যায়, তাহলে কোণের সাপেক্ষে নিলে লম্ব আর ভূমি চেঞ্জ হয়ে যায়। এবার কোশ্চেন হলো, এই যে যতগুলো কোণ অনুপাত দেখছো তার মধ্যে কার ভ্যালু একের চেয়ে বড় হতে পারে, কার ভ্যালু একের চেয়ে ছোট হয়, সেটা আমরা আলোচনা করব। এবার দেখো, লম্ব, ভূমি আর অতিভুজের মধ্যে সবথেকে বড় কে, অতিভুজ। অতিভুজ হচ্ছে সবচেয়ে বড়, তাহলে অতিভুজ যদি সবচেয়ে বড় হয়, এটা সবচেয়ে বড়। এবার লম্ব আর ভূমির মধ্যে আমরা অল্টারনেটিভ নিতেই পারি, অর্থাৎ লম্ব কখনো বড় হতে পারে আর ভূমি কখনো বড় হতে পারে। এবার তুমি একটা কথা বলো আমাকে, যখন কোনো ভগ্নাংশের লব বাই হর এর ক্ষেত্রে যদি লবটা বড় হয় হরের চেয়ে, মাথায় রাখবে, যদি ওপরেরটা বড় হয়ে যায়, মানে লব যদি বড় হয়ে যায় হরের চেয়ে, তাহলে কি হয়ে যাবে, লব যদি বড় হয়ে যায় তাহলে মনে রাখবে মান একের বেশি হবে, মান একের কি হবে, বেশি হবে। কেন, মনে করো 7/5, এটাকে তুমি যত ধরো ভাগ করছো, তাহলে 5 একে 5, 2 থাকলো 0.0, 5 4 20, তাহলে 1.4, মানে একের থেকে তো বেশি আসলো না। তার মানে কখনো যদি ওপরে বড় থাকে, অর্থাৎ লব বড় থাকে, তাহলে তার ভ্যালু কী হবে, সবসময় একের চেয়ে বেশি। এবার যদি কখনো হরের ভ্যালুটা বড় হয়ে যায়, মানে এরকম টাইপের, ধরো আমি লব এদিকেই লিখছি আর হরকে আমরা বড় দেখাচ্ছি, অর্থাৎ হর যদি বড় হয়ে যায় কখনো, তাহলে মনে রাখবে এর মান একের চেয়ে কম হবে, এর মান একের কি হবে, কম হবে। ক্লিয়ার? তাহলে মাথায় রাখবে যদি ওপরে বড় হয় তাহলে তার ভ্যালু একের থেকে বেশি, এবং যদি নিচে বড় হয় তাহলে তার ভ্যালু একের থেকে কম হবে। এবার তুমি আমাকে বলো, অতিভুজ যদি সব থেকে বড় হয়, তাহলে অতিভুজ যদি সব থেকে বড় হয় তাহলে অতিভুজ কার কার ওপরে আছে, নিশ্চয়ই এই দুটোর ওপরে আছে, এখানে আছে অতিভুজ, এখানে আছে অতিভুজ, তাহলে এই দুজনের ভ্যালু সবসময় কি হবে, একের চেয়ে বড় হবে, এক চেয়ে কি হবে, বড় হবে। তাহলে এই দুটোর ভ্যালু সবসময় কি হবে, একের চেয়ে বড় হবে। এবার দেখো অতিভুজ যাদের ক্ষেত্রে নিচে আছে, তাহলে এখানে অতিভুজ কাদের ক্ষেত্রে বড় আছে, দেখো অতিভুজ কাদের ক্ষেত্রে নিচে আছে, এই দুটোর ক্ষেত্রে অতিভুজ নিচে আছে। তাহলে অতিভুজ যেহেতু নিচে, এবার অতিভুজ সব থেকে বড়, তার মানে বড় সংখ্যা যদি নিচে থাকে তাহলে তার ভ্যালু সবসময় কি হবে, একের চেয়ে কি হয়ে যাবে, একের চেয়ে হয়ে যাবে ছোট। তাহলে মাথায় রাখবে সাইন এবং কসের যেই ভ্যালুই দেওয়া থাক না কেন, সাইন বা কসের ভ্যালু সবসময় কি হবে, একের চেয়ে ছোট হবে। কোসেক আর সেকের ভ্যালু সবসময় কি হবে, একের চেয়ে বড় হবে, কারণ অতিভুজ বড় জিনিসটা উপরে আছে। ত্রিভুজের তিনটা পার্টের মধ্যে সব থেকে বড় যে পার্ট অর্থাৎ অতিভুজ, সেটা বড় উপরে আছে, তাই জন্য উপরে যদি বড় থাকে তাহলে সেটা কি হয়, একের চেয়ে বেশি হয়, ওই জন্য একের চেয়ে বড় হবে, আর এটা একের চেয়ে ছোট হবে। বাকি দুটোর ক্ষেত্রে যেহেতু লম্ব আর ভূমি আছে, তাহলে লম্ব আর ভূমি থাকলে নিশ্চয়ই এখানে তুমি বলতে পারবে না যে এর মানে একের থেকে বড় না একের থেকে ছোট, তার মানে এটা কি হতে পারে, একের থেকে বড়ও হতে পারে, আবার একের থেকে ছোটও হতে পারে, এটাও একের থেকে বড় একের থেকে ছোট। যদি দেখা যায় লম্ব এবং ভূমির মধ্যে লম্ব বড়, তাহলে একের থেকে বড় হচ্ছে, যদি লম্ব ছোট থাকে তাহলে একের থেকে ছোট হবে, মাথায় রাখবে এটা, ঠিক আছে। তাহলে ট্যান এবং কটের মান এক অপেক্ষা বড় হতেও পারে, আবার এক অপেক্ষা ছোট হতেও পারে। এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা চ্যাপ্টারের অঙ্ক করার জন্য পুরোপুরি প্রিপেয়ার। তোমাদের কি কাজ করতে হবে, তোমাদের কাজ করতে হবে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এই যে 6টা কোণ অনুপাত আছে, এই কোণ অনুপাতগুলো কিভাবে আসছে, অর্থাৎ লম্ব বাই অতি, ভূমি বাই অতি, এটা মনে রাখতে হবে। এবার কার ভ্যালু একের চেয়ে ছোট, কার ভ্যালু একের চেয়ে বড় মনে রাখতে হবে। আর কি মনে রাখতে হবে, সেটা হলো ওই যে আমি আমি একদম প্রথমেই বলে দিয়েছিলাম যে এখানকার সবথেকে ভাইটাল জিনিস হলো যে ত্রিভুজ নেওয়া হবে তার যে সূক্ষ্ম কোণের সাপেক্ষে, অর্থাৎ কোন কোণটা নেওয়া হচ্ছে সেই কোণের সাপেক্ষে লম্ব বারবার চেঞ্জ হবে, মাথায় রাখবে লম্ব আর ভূমি বারবার চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা চলো অঙ্ক শুরু করা যাক। তোমরা বইয়ের পেজ নাম্বার বের করে নাও। তাই তোমাদের বইয়ের পেজ নাম্বার 295 বের করে নাও। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, দেখো
তোমাদের প্রথম কোশ্চেনটা বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি যার অতিভুজ এবি। বলা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এঁকেছে যার অতিভুজের নাম দিয়েছে ওরা এ বি, মনে করো এটা এ এটা বি, ঠিক আছে। আচ্ছা, এবং ভূমি বি সি। আচ্ছা, তাহলে এখানে ধরো এ নাম দিলাম, এটা বি নাম দিলাম, ঠিক আছে। কিন্তু যদি এটা নাম দিই তাহলে হচ্ছে না আমাদের, কারণ ভূমি তো বি সি হচ্ছে না, এটা ভূমি মনে করো, ঠিক আছে। এবার বলা হচ্ছে লম্ব এসি ইজ ইকুয়াল টু 6, তাহলে এটা 6, এটা 8, এটা কত 10, মাথায় রাখবে, এটা তোমাদের বলে দিয়েছে 6 সেমি, 8 সেমি আর 10 সেমি। এবার কোশ্চেনে বলা হচ্ছে এবিসি এর অ্যাঙ্গেল এবিসি, ভালো করে বুঝবে। অ্যাঙ্গেল তোমাকে কোশ্চেন করেছে 1 নম্বর কোশ্চেন, পেজ নাম্বার তোমাদের 295। তাহলে 295 এর ক্ষেত্রে কোশ্চেন করেছে অ্যাঙ্গেল এবিসি এর সাইন আর ট্যানজেন্টের মান, সাইন অ্যান্ড ট্যানজেন্টের মান। তাই তুমি আমাকে একটা কথা বলো, অর্থাৎ এবিসি এখানে কোনটাকে বোঝাচ্ছে, অর্থাৎ মাঝখানে যে কোনটা থাকে সেটা কোনটা বোঝাচ্ছে, অর্থাৎ বি কোণের সাপেক্ষে তোমাকে কী কী বের করতে বলেছে, সাইন আর ট্যানজেন্ট। তাহলে খেয়াল করো, যখনই বি কোণের সাপেক্ষে বলেছে তার মানে বি কোণের সাপেক্ষে উল্টো দিকেরটা আমরা কি বলবো, লম্ব, নিচেরটাকে আমরা কি বলবো, ভূমি, আর এটা তো সবসময়ের জন্য কি হয়, অতিভুজ হয়। আর যেহেতু তোমাদের লম্বভূমি অতিভুজ বলেও দিয়েছিল, তবুও আমাদের একবার রিচেক করা উচিত। এখানে কোন কোণের সাপেক্ষে বলেছে, বি কোণের সাপেক্ষে। তাহলে আমরা কি করব, সাইন এ বি সি। তাহলে সাইন এ বি সির সূত্র কী হয়ে যাবে, লম্ব বাই অতি। তাহলে লম্ব আমাদের কাছে কোনটা, লম্ব আমাদের কাছে 6 আর অতিভুজ আমাদের কাছে কত 10। কাটাকুটি করে নাও, 2 3 6, 2 5 10, তাহলে এটা আসলো 3/5। একইভাবে যদি তোমাকে ট্যান এবিসি বের করতে বলতো, তাহলে ট্যান এবিসি বের করার ক্ষেত্রে কী আসতো, লম্ব বাই ভূমি, আর লম্ব বাই ভূমি আসলে সেটা হয়ে যেত 6/8, অর্থাৎ 2 3 6, 2 4 8, তার মানে হয়ে যাবে 3/4। মাথায় রাখবে সাইন আর ট্যান আমরা বের করে নিলাম, এবং কার সাপেক্ষে বের করেছে তার ছবিও আমি তোমাদের জন্য এঁকে দিলাম। পরের কোশ্চেনে আসি। আচ্ছা, পরের কোশ্চেনটা পড়ো তোমরা বই থেকে। বলা হচ্ছে সময় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে যার অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে একটা সমকোণী ত্রিভুজ এঁকেছে। আচ্ছা, কোশ্চেনে ছবি এঁকে দেওয়া আছে, তোমাদের পাশে বইয়ে দেখে নাও। অ্যাঙ্গেল এবিসি এইভাবে ত্রিভুজটা দিয়েছে, যাই হোক এখানে বি অ্যাঙ্গেল দিয়েছে, এটা এ, এটা হচ্ছে সি। বলা হচ্ছে অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি, তার মানে এটা অবশ্যই 90 ডিগ্রি, তোমাকে বলেই দিয়েছে। এবার বলা হচ্ছে এবি ইজ ইকুয়াল টু 24, এবি হচ্ছে 24, ঠিক আছে। আচ্ছা, বিসি ইজ ইকুয়াল টু 7, এটা হচ্ছে 7 সেমি বলে দিয়েছে, এটা 24 সেমি। আর তোমাকে বলেছে কি কি বের করতে বলেছে, কোশ্চেন বলে দিয়েছে 2 নম্বর কোশ্চেনটা একটু পড়ে নাও। সাইন এ বের করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, কস এ বের করতে বলেছে, ট্যান এ বের করতে বলেছে, আর একটা বের করতে বলেছে সেটা হলো কোসেক এ। তার মানে এ এর সাপেক্ষে বের করতে বলেছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এ কোণের প্রত্যেকটা দেখো এ কোণের সাপেক্ষে বের করতে বলেছে, এ এ এ এ সবগুলো এ কোণ। তাহলে এ কোণের সাপেক্ষে উল্টো দিকে যেটা থাকে সেটাকে আমরা কি বলবো, লম্ব, এটাকে বলবো ভূমি, আর সব থেকে বড় যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ। এবার একটা কোশ্চেন হলো, এখানে অতিভুজ তোমাদেরকে বলে দেয়নি, তাহলে আমাদেরকে কি করতে হবে, অতিভুজ বের করতে হবে। তার জন্য আমাদের কোন সূত্র কাজে লাগবে, আমাদের অতিভুজ বের করার জন্য পিথাগোরাসের সূত্র কাজে লাগবে। অর্থাৎ পিথাগোরাস নামক একজন গণিতজ্ঞ আমাদের একটা সূত্র দিয়ে গেছে, যে সূত্রের সাহায্যে আমরা কি পাবো, অতিভুজ বা লম্ব আর ভূমির মধ্যে যদি কোনো একটা না বলে দেওয়া থাকে তাহলে আমরা সেটা পেয়ে যাব। এই সূত্রটা, এটাইকে বলা হয় পিথাগোরাসের সূত্র, যেটা তোমাদের এবছর মাধ্যমিকে আসতে পারে উপপাদ্য হিসেবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের উপপাদ্য আছে। তার মানে এখানে আমাদের প্রথম টার্গেট কী হবে, অতিভুজ বের করে নেওয়া। তাহলে দেখো লিখবে, আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান কি জানো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা পিথাগোরাস উপপাদ্য বা পিথাগোরাসের সূত্র। তাহলে
লম্ব আমাদের কাছে কত 7, তাহলে 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার, 7 স্কোয়ার 49 প্লাস 576, তাই এটা যদি যোগ করা হয় তাহলে কত আসবে 625। তাহলে আমরা পেলাম অতি স্কোয়ার মানে কত 625। সেখান থেকে অতিভুজ কত পেয়ে যাব, স্কোয়ার উঠলে সেটা হয়ে যাবে রুট 625, আর রুট 625 মানে আমরা কত পেয়ে গেলাম 25। তাহলে আমাদের যেটা টার্গেট ছিল অর্থাৎ অতিভুজ আমাদের যে টার্গেটটা ছিল সেটা আমরা পেয়ে গেলাম কত 25। এবার যা যা বের করতে বলেছে সবগুলো একটা একটা করে বের করে নাও। তাহলে সাইন এ, তাহলে সাইন মানে কি লম্ব বাই অতি জানি আমরা, তাহলে লম্ব বাই অতি যদি জানি তাহলে এর সাপেক্ষে লম্ব কোনটা 7 আর অতিভুজ কোনটা এখনই বের করলে 25, ব্যাস হয়ে গেল। কস এ, কস এ কি জানো, কস মানে আমরা জানি হচ্ছে ভূমি বাই অতি, তাহলে ভূমি আমাদের কাছে কত, ভূমি আমাদের কাছে হচ্ছে 24 বাই অতি আমাদের কাছে কত 25। নেক্সট ট্যান এ, ট্যান এ মানে আমরা কি জানি, ট্যান এ মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব আমাদের কাছে কত লম্ব 7 বাই ভূমি আমাদের কাছে কত 24। আর বাকি যেটা কোসেকে কেউ যদি নাও মনে রাখতে চাও সূত্র, সাইনের উল্টোটাই হয় কোসেক, অর্থাৎ 25/7 বেরোবে, তবুও দেখে না অতি বাই লম্ব, আর অতি বাই লম্বতে কত আসবে 25/7। ক্লিয়ার হলো? ক্লিয়ার হচ্ছে অঙ্ক? ত্রিকোণমিতি ইজি লাগছে? হ্যাঁ অবশ্যই ইজি লাগবে যদি তোমাদের এই কনসেপ্টগুলো ঠিকঠাক থাকে। এখানে কোন কোণের সাপেক্ষে বলেছে এবং এই যে এই সূত্রের অ্যাপ্লাইটা তোমরা যদি পারো তবে অবশ্যই তোমাদের কঠিন থেকে সহজ লাগবে, ঠিক আছে? আচ্ছা আরেকটা কথা বলে দিই, যদি একটুও মনে হয় যে স্যার আমাদের ভালোই শেখাচ্ছে বা ধরো মনে হয় যে তোমরা কিছু শিখতে পারছো, তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে চ্যানেলটা সম্পর্কে একটু ধারণা দিও এবং তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিওর জন্য উদ্বুদ্ধ করবে, তো করে দিও। আচ্ছা পরের অঙ্কে আসি। দেখো বলা হচ্ছে যদি এবিসি একটি এটা তোমরা টুকে নাও। পরবর্তী যে অঙ্কটি তোমাদের দেওয়া হয়েছে সেটি হলো এটি সমকোণী ত্রিভুজের সি 90 ডিগ্রি, বিসি 21, এবি 29, তাহলে সাইন এ কস এ সাইন বি কস বি, এটা তোমরা নিজেরা করে নেবে, ঠিক আছে? এখানে তোমাদের হয়তো অতিভুজ বা লম্ব বা ভূমির মধ্যে যে কোনো একটা বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা আমি ছবিটা একটু এঁকে দিই তোমাদের সুবিধার জন্য। বলা হচ্ছে একটা এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি, তাহলে সি অ্যাঙ্গেলটার কথা বলেছে, এটা 90 ডিগ্রি হবে অবশ্যই। তাহলে ধরো এখানে যদি তুমি এ নাও, এখানে বি নাও, এখানে সি। এবার বলা হচ্ছে এবি ইজ ইকুয়াল টু 29, এবি হচ্ছে 29, আচ্ছা বিসি হচ্ছে কত 21, এটা যদি 21 হয় তাহলে তোমাকে বের করতে হবে, তোমাকে নিশ্চয়ই এটা বের করতে হবে। এবার কোশ্চেন হলো সি এর সাপেক্ষে এটা হচ্ছে অতিভুজ সবসময়, মানে সি এর উল্টো দিকে যেটা থাকে 90 ডিগ্রি উল্টো দিকে সেটা অতিভুজ হয়। এবার আমরা কোন কোণের সাপেক্ষে বের করতে বলেছে সেটা পরে ভাববো, আগে আমরা নর্মালি কি জানি, এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি, যেটা ত্রিভুজের ক্ষেত্রে জানি আমরা, সেটা আগে করে নিই। আচ্ছা অঙ্কটা করেই দিই আমি সুবিধার জন্য, পরের অঙ্কটা তোমরা বাড়িতে করবে না। এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি, তাহলে আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে ভূমি বের করা। একই সূত্র, পিথাগোরাসের সূত্র। পিথাগোরাস কি বলে গেছিলেন অতিভুজ স্কোয়ার সমান সমান কি জানো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে যদি তুমি মান বসাও তাই 29 স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব মানে কত 21 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার রেখে দাও, ঠিক আছে? আচ্ছা এবার 29 স্কোয়ার কত হয়ে যাবে, 29 স্কোয়ার হয়ে যাবে 841, যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না গুণ করে দেখে নেবে 29 গুণ 39, ঠিক আছে? এই 21 স্কোয়ার কত 441 প্লাস এখানে থাকবে ভূমি স্কোয়ার। তাহলে যদি আমরা এই পারে এনে মাইনাস করে দিই তাহলে কত হয়ে যাবে 400 ইজ ইকুয়াল টু এদিকে থাকবে ভূমি স্কোয়ার। আর যদি আমরা ভূমি বের করে নিই তাহলে ভূমি ইজ ইকুয়াল টু আমাদের ক্ষেত্রে কত হয়ে যাবে রুট 400, আর রুট 400 মানে আমাদের কাছে থাকবে হচ্ছে ভূমি ইজ ইকুয়াল টু কত বেরিয়ে গেল 20। এটা আমরা নর্মালি যেটা জানি লম্ব ভূমি আর অতিভুজ সেই হিসাবে বের করলাম। এবার দেখো তোমাকে কি কি বের করতে দিয়েছে, তোমাকে বের করতে দেওয়া হয়েছে সাইন এ, ভালো করে বুঝবে, সাইন এ কস এ সাইন বি আর কস বি। দেখো এখানে কোশ্চেনে ইচ্ছা করে তোমাকে একটু ভয় দেখানো হয়েছে, যেখানে এ আর বি দুটোই দিয়ে দিয়েছে। কিছুই না, ঘাবড়ানোর কিছুই নেই। যখন তোমাকে এ বলছে তার মানে এর সাপেক্ষে, তাহলে এর সাপেক্ষে লম্ব কোনটা, ওটাই থাকবে লম্ব। তাহলে আমরা কি জানি সাইন মানে লম্ব বাই অতি, তাহলে লম্ব 21 বাই কত হয়ে যাবে 29। এর সাপেক্ষে ওই একই জিনিস, কস মানে কি ভূমি বাই অতি, তাহলে ভূমি আমাদের কাছে কত বেরালো 20 বাই 29, কারণ ভূমি একটু আগেই বেরালো কত 20। এবার দেখো এই দুটোর ক্ষেত্রে তোমাকে কোণ কি দিয়েছে, কোণ দিয়েছে হচ্ছে বি। তাহলে বি যদি কোণ দেয় ভালো করে বুঝবে, বি কোণের সাপেক্ষে লম্ব চেঞ্জ হয়ে যাবে।
তার মানে আমি যদি ছবিটাকে এখানে স্পষ্ট করে একটু আঁকি, এটা 29, এটা 21, এটা হচ্ছে 20, এটা সি, এটা বি, এটা এ, তাহলে এ এর সাপেক্ষে সরি এখানে বি আর এটা হচ্ছে এ, তাহলে তোমার বি এর সাপেক্ষে বের করতে বলেছে, তাহলে বি এর সাপেক্ষে লম্ব কোনটা হয়ে যাবে? এই নিচেরটা লম্ব হয়ে যাবে, এটা অতিভুজ অতিভুজই থেকে যাবে, আর এটা কি হয়ে যাবে? ভূমি। তাহলে খেয়াল করো সাইন, সাইন মানে কি? লম্ব বাই অতি, তাহলে লম্ব বাই অতি যদি হয় তাহলে লম্ব কত হবে? 20/29, আর কসের ক্ষেত্রে হয়ে যাবে ভূমি বাই অতি, তার মানে ভূমি হচ্ছে 21/29। ক্লিয়ার হলো? যখন যে কোণ তোমাকে দেওয়া হবে সেই কোণের সাপেক্ষে লম্ব আর ভূমি চেঞ্জ হয়ে যাবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আচ্ছা, এর পরের যে অঙ্কটা আছে তোমাদের একটু দেখে নাও, এর পরের অঙ্কটা এর একটু টুকে নাও তোমরা। আচ্ছা, আমাদের যে পরবর্তী অঙ্কটি আছে সেটি হলো, দেখো তোমাদেরকে বলে দিয়েছে cos থিতা ইজ ইকুয়াল টু, তোমাদেরকে বলে দিয়েছে 7/25। এবার তোমাকে বলা হচ্ছে থিতা এর সাপেক্ষে সবগুলো কোণ অনুপাত তোমাকে বের করতে হবে, অর্থাৎ তোমাকে সাইন থিতা বের করতে হবে, cos থিতা তো দেওয়াই আছে, ট্যান থিতা বের করতে হবে, তারপরে কোসেক থিতা বের করতে হবে, তারপরে সেক থিতা বের করতে হবে, তারপরে কট থিতা বের করতে হবে। ঠিক আছে, তার মানে বাকি 5টা কোণ অনুপাত তোমাকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, cos থিতা বলে দেওয়া আছে, তাহলে cos থিতা যদি বলেই দেওয়া থাকে তাহলে cos থিতা মানে কি জানি আমরা? cos থিতা মানে আমরা জানি ভূমি বাই অতি, অর্থাৎ ভূমি বাই অতি। তার মানে cos থিতা যদি আমরা ভূমি বাই অতি জেনে থাকি, তাহলে এখানে 7 যেটা সেটা ভূমির মতো কাজ করছে, আর যেটা 25 সেটা হচ্ছে অতিভুজের মতো কাজ করছে। এবার কোশ্চেন হলো, যেহেতু এটা অনুপাতে দেওয়া আছে অর্থাৎ বাই আকারে দেওয়া আছে, তাহলে আমরা কি করব? কে ধরে নেব। তাহলে ধরি ভূমি ইজ ইকুয়াল টু আমরা ধরে নেব 7K, ভূমি ইজ ইকুয়াল টু আমরা ধরে নেব 7K, আর অতিভুজ ইজ ইকুয়াল টু আমরা ধরে নেব হচ্ছে 25K। তাহলে ভূমি আর অতিভুজ যদি আমরা জেনে যাই, তাহলে আমরা তো একটা সূত্র জানি যে অতি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী সূত্র? তোমরা বলো, লম্ব স্কোয়ার প্লাস কী হয়ে যাবে? ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ আমাদের কত ছিল? 25K তার স্কোয়ার। লম্ব আমাদের কাছে কত ছিল? জানা ছিল না, তাহলে লম্ব লম্বই থেকে গেল, প্লাস ভূমি আমাদের কাছে কত ছিল? 7K তার স্কোয়ার। 25-এর স্কোয়ার কত হয়ে যাবে? 625K স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার থেকে যাবে, প্লাস এখানে থাকবে 49K স্কোয়ার। তাহলে এটাই যদি হয়, তাহলে 49K এই পাশে নিয়ে চলে আসো, অর্থাৎ 625K স্কোয়ার মাইনাস 49K স্কোয়ার ইজ ইকুয়াল টু এদিকে কী পড়ে থাকবে? এদিকে পড়ে থাকবে লম্ব স্কোয়ার। তাহলে এখানে বিয়োগ করে কত আসবে? 576K স্কোয়ার ইজ ইকুয়াল টু এদিকেও থাকবে লম্ব স্কোয়ার। তাহলে লম্ব যদি আমরা বের করি, তাহলে √576K স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব। তাহলে 576-এর রুট করলে কত হয়? 24K। তাহলে আমাদের লম্ব কত বেরিয়ে গেল? 24K। এবার অনেকে বলবে যে স্যার আমি 7 আর 25 ধরলে কী অসুবিধা হতো? অসুবিধা কিছুই হতো না, কিন্তু 7 আর 25 ধরলে তোমার এখানে স্যার কেটে দেওয়ার চান্স ছিল, কারণ স্যার কেটে দিতে পারে, কারণ এটা কোন অনুপাতে দেওয়া আছে। অনুপাতে দেওয়া থাকলে সেটার ভ্যালু সবসময় আমরা কিছু একটা কনস্ট্যান্ট টার্ম ধরে নিই। তাহলে আমি লম্বও পেয়ে গেলাম। এবার দেখো, যেহেতু থিতার সাপেক্ষে বলেছে, তাহলে মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে থিতা। তাহলে থিতার সাপেক্ষে এটাকে কি বলবে? লম্ব, এটাকে কি বলবে? ভূমি, আর এটাকে কি বলবে? অতিভুজ। তিনটাই তোমরা পেয়ে গেছো। ঠিক আছে, লম্ব এটা, ভূমি এটা, অতিভুজ এটা। এবার আমাকে প্রত্যেকটার ভ্যালু বের করতে হবে। তাহলে সাইন থিতা মানে কি জানি আমরা? সাইন থিতা মানে লম্ব বাই অতি। তাহলে লম্ব বাই অতি যদি হয়, তাহলে লম্ব কত? লম্ব আমাদের 24K, বাই অতি আমাদের কাছে কত? অতিভুজ আমাদের কাছে 25K। তাহলে কেটে গেল, তাহলে লম্ব বাই অতি কত আসলো? 24/25। তাহলে সাইন থিতার ভ্যালু কত আসলো? 24/25। তোমরা পাশে লিখে নেবে। আচ্ছা, একইভাবে কী বের করতে হবে? ট্যান থিতা। ট্যান থিতা মানে আমরা কি জানি? ট্যান থিতা মানে আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আমাদের কাছে কত? লম্ব আমাদের কাছে 24K, আর ভূমি আমাদের কাছে কত? 7K। তাহলে এখানে কে কেটে গেল, এটা উত্তর। নেক্সট আমাদের কী বের করতে বলেছে? কোসেক থিতা। আচ্ছা, এটা না বের করলেও পারবে, কারণ সাইন থিতা যা হয় কোসেক থিতা তার উল্টো হয়, তার মানে এখানে কত হবে? 25/24। একইভাবে সেক থিতা আমাদের তো বের করারই কোনো দরকার নেই, সেক কার উল্টো হয়? কসের। তাহলে কত আসবে? 25/7। আর একইভাবে এখান থেকেও কট থিতা কার উল্টো হয়? কট থিতা উল্টো হয় ট্যানের। তাই ট্যানের যদি উল্টো হয় তাহলে ওটা আসবে 7/24। বুঝতে পারলে আশা করি? তার মানে অতিভুজ, লম্ব এবং ভূমি যদি না দেওয়া থাকে, তাহলে তোমাদের পিথাগোরাসের উপপাদ্য ধরে আগে অঙ্কটাকে করতে হবে। যে কোনো একটা বের করে নিতে হবে যেটা দেওয়া নেই, সেই তার হেল্প নিয়ে আমাদের কোন অনুপাতগুলো বের করতে হবে।
পরের যে অঙ্কটি আছে সেটা তোমরা বাড়িতে করবে, অর্থাৎ 5, 6 তোমরা বাড়িতে করবে, কারণ আমি 7 নম্বরটা তোমাদের সুবিধার জন্য করিয়ে দিচ্ছি। 7 নম্বর যে অঙ্কটা সেম অঙ্ক আছে তোমাদের, ঠিক আছে। তো 7 নম্বর অঙ্কটা কি বলছে, cot a = তোমাদের বলা হয়েছে 4/7.5, এরকম তোমাদের উপরের গুলোতেও দেওয়া আছে, পয়েন্ট ওঠাতে হবে তাহলেই তোমরা পেয়ে যাবে। এখান থেকে তোমাকে বলেছে cos a বের করো, তারপরে cosec a বের করো। এবার দেখাতে বলেছে, এরপর দেখাও বলেছে, দেখাও 1 + cot স্কোয়ার a = cosec স্কোয়ার a, এটা আমাদের দেখাতে বলেছে, ঠিক আছে। তার মানে এখানে এ কোণ বলে দিয়েছে, তার মানে যে ত্রিভুজ আমরা নেব সেখানে আমরা এ কোণ নিয়ে নেব। আচ্ছা, ত্রিভুজ আমরা পরে আঁকছি। তাহলে কট মানে কি জানি আমরা, কট মানে আমরা জানি হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব যদি জানি, তাহলে এই যে এখানে যেটা দেওয়া আছে সেটার ক্ষেত্রে আমাদের ভূমি কত, আমাদের ক্ষেত্রে ভূমি হচ্ছে 4 আর এটা হচ্ছে 7.5। তাহলে এটাই যদি হয় তাহলে 4/7.5, পয়েন্ট উঠিয়ে দাও, পয়েন্ট উঠিয়ে দিলে উপরে কত হবে 10। 10 যদি হয় তাহলে 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, এখানে 5 দিয়ে কাটলে 5 15 75। তাহলে আমাদের কাছে আসলো 8/15, ঠিক আছে। তার মানে ভূমিকে আমরা 8K ধরে নেব। তাহলে ধরি ভূমি = আমাদের কাছে কি ধরলাম আমরা 8K, আর লম্ব আমরা কি ধরলাম, লম্ব আমরা ধরলাম হচ্ছে 15K। মনে রাখবে পয়েন্ট যদি দেওয়া থাকে তোমাকে অঙ্কতে, তাই তুমি কি করবে, পয়েন্টটাকে উঠিয়ে নেবে, অর্থাৎ পয়েন্টকে সরিয়ে নেবে, ঠিক আছে। তাহলে লম্ব আর ভূমি পেয়ে গেলে এবার আমাদের অতিভুজ বের করতে হবে। তাহলে অতিভুজ স্কোয়ার মানে আমরা কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যদি হয় তাহলে এখানে আসবে 15K তার স্কোয়ার, প্লাস এখানে আসবে 8K তার স্কোয়ার। 15 স্কোয়ার কত হয় 225K স্কোয়ার, প্লাস 64K স্কোয়ার। তাহলে এটা আসবে 289K স্কোয়ার। এখানে থাকলো অতিভুজ স্কোয়ার, তাহলে অতিভুজ আমাদের ক্ষেত্রে কি আসবে √289K স্কোয়ার, অর্থাৎ 17K। তাহলে অতিভুজ তোমরা পেয়ে গেলে কত, 17K। অতিভুজ যেই পেয়ে গেলে এবার তোমাকে প্রথম কাজ কি বলেছে, cos a বের করো। তাই যেহেতু এখানে কোণ আলাদা দেওয়া নেই, তাহলে আমরা a এর সাপেক্ষে বের করতে পারবো, কারণ এগুলো a এর সাপেক্ষেই দেওয়া ছিল। তাহলে cos মানে কি, ভূমি বাই অতি। তাহলে ভূমি বাই অতি যদি হয় তাহলে ভূমি আমাদের কাছে কত 8K, আর অতিভুজ আমাদের কাছে কত 17K। তাহলে 8K/17K, তার মানে আমাদের কাছে কত আসলো 8/17। আরেকটা আমাদের বের করতে বলেছে কোসেক a। তাহলে কোসেক মানে আমরা কি জানি, অতি বাই লম্ব। অতি বাই লম্ব যদি হয় তাহলে অতি আমাদের কাছে 17K, বাই লম্ব আমাদের কাছে কত 15K। তাহলে কে কেটে গেল, তাহলে আমাদের কাছে থাকলো 17/15, ঠিক আছে। তাহলে প্রথম আমাদের যে উত্তরটা চেয়েছিল সেই উত্তরটা আমরা কি করলাম, বের করে ফেললাম। এবার আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নেব, অর্থাৎ যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে LHS-এর 1 + cot স্কোয়ার a। তাহলে 1 + cot a আমাদের কাছে কত বলে দেওয়া ছিল, দেখো cot a আমরা বের করে রেখেছি 8/15। তাহলে 8/15 তার কি স্কোয়ার। তাহলে এটাই যদি হয় 1 + 8, 8 স্কোয়ার কত 64/15 স্কোয়ার কত হয়, 15 স্কোয়ার হচ্ছে 225। এবার যদি যোগ করি, মুখে মুখে যোগ করতে পারবে, 225 একে 225 প্লাস 64, অর্থাৎ 289/225। আর 289 কার স্কোয়ার, 17/15 তার স্কোয়ার। আর 17/15 ভ্যালু আমরা একটু আগে পেলাম কোসেক, তাহলে আমরা বলে দিতে পারবো কোসেক স্কোয়ার a। তার মানে LHS = আমাদের কাছে প্রমাণ হয়ে গেল RHS, ঠিক আছে। তাহলে LHS = RHS, বুঝতে পারলে, এটাও প্রমাণ হয়ে গেল। বাকি আমাদের কাছে যে দুটো বের করতে দিয়েছিল সেটাও প্রমাণ হয়ে গেল। যদি কখনো তোমার কাছে কোনো কোণ, অর্থাৎ A B এরকম কিছু কোণ না দেওয়া থাকে, শুধু একটাই কোণ দেওয়া থাকে, তাহলে তোমরা কি করবে, শুধু নর্মাল অতিভুজ লম্ব ভূমি বের করে নেবে, তারপরে যেটা ফর্মুলা হয় সেটা করবে, ঠিক আছে। আচ্ছা, পরের যে অঙ্কগুলো, অর্থাৎ 8 নম্বর বাড়িতে করে নেবে তোমরা। 9-এর অঙ্কগুলো আমি জাস্ট একটু তোমাদের হেল্প করছি। দেখো প্রথম যেমন অঙ্কটা বলেছে সাইন এর মান tan a এর মান 1 অপেক্ষা বড়। তাহলে একটা জিনিস এটা তোমরা টুকে নাও, নয়ের অঙ্কগুলো করার আগে আরেকবার রিকল করে দিচ্ছি। সাইনের ভ্যালু সবসময় কি হয়, সাইনের ভ্যালু 1 অপেক্ষা ছোট হয়। কারণ কি, কারণ হচ্ছে লম্ব বাই অতি। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতি, তার মানে 1 অপেক্ষা ছোট। কসের ভ্যালু ভূমি বাই অতি, তার মানে সেটাও কি হয়ে যাবে 1 অপেক্ষা ছোট। আচ্ছা, কোসেকের ভ্যালু, কোসেক মানে আমরা জানি অতি বাই লম্ব, তাহলে এটাও 1 অপেক্ষা বড়। আর সেকের ভ্যালু কি হয়ে যায় অতি বাই ভূমি, তাহলে এরও ভ্যালু কি হয়ে যাবে 1 অপেক্ষা বড়। বাকি যেটা থাকে অর্থাৎ ট্যান আর কট,
এই দুটোর ভ্যালু কী হতে পারে, একের চেয়ে বড়ও হতে পারে, আবার একের চেয়ে কী হতে পারে, ছোটও হতে পারে। একের চেয়ে বড়ও হতে পারে বা একের চেয়ে ছোটও হতে পারে, মাথায় রাখবে। অর্থাৎ এইটা যদি মাথায় রাখো তাহলে তোমরা ইজিভাবে পেরিয়ে যাবে। দেখো কি বলছে, tan a এর মান সর্বদা এক অপেক্ষা বড়। বলছে tan a সর্বদাই এক অপেক্ষা বড়, মানে সর্বদা কি এক অপেক্ষা বড় হয়, ছোটও হতে পারে বড়ও হতে পারে, তার মানে এটা কী হয়ে যাবে, মিথ্যা। ঠিক আছে, এটা কী হয়ে যাবে, মিথ্যা। 9 এক নম্বরটা মিথ্যা হয়ে যাবে। 2 নম্বর দেখো কি বলছে, cot a এর মান সর্বদা এক অপেক্ষা ছোট। তাহলে cot a এর মান কি সর্বদা এক অপেক্ষা ছোট, কোশ্চেনে বলছে, তো সর্বদা তো হচ্ছে না, তাহলে এটাও কি হয়ে যাবে, মিথ্যা। কারণ tan আর cot এর মান সর্বদা এক অপেক্ষা ছোট বা বড় তুমি বলতে পারবে না, একের চেয়ে ছোটও হতে পারে, একের চেয়ে বড়ও হতে পারে। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, একটি কোণ থিতা এর জন্য sin থিতা = 4/3 হতে পারে কি। তার মানে তুমি একটা কথা বলো, sin থিতা মানে কি, sin থিতা মানে হচ্ছে লম্ব বাই অতি। তাহলে আমাদের হিসাব অনুযায়ী অতি আসছে 4, লম্ব অতি আসছে 3 আর লম্ব 4। কখনো এরকম হয় যে অতিভুজটা লম্বের চেয়ে ছোট, জীবনেও পসিবল না, তাহলে এটাও কী হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমরা বাকিগুলো করে নেবে। আচ্ছা, আমাদের এই সেশনটি শেষ হলো, অর্থাৎ আজকে আমাদের এইটুকুই থাকবে। এরপরে আমরা 23.2 নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে এই সেশনে তোমরা বুঝতে পারলে কি না, অবশ্যই ক্লাস শেষ হওয়ার পর বা ক্লাস শেষ করার পর কমেন্ট বক্সে জানিয়ে দিও, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এরপর তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও সেটাও জানিয়ে দিও। ততক্ষণের জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনা চালিয়ে যেতে থাকো।